Hi everyone, welcome to my channel GI and Young Study। দেখো, আজকে তোমাদের জন্য একটা নতুন বিষয় নিয়ে এসেছি, নিউ টপিক। দেখো কি বলেছে, প্রথমে বলেছে হোয়াট ইজ রেটোরিক। আমাদেরকে চলতে গেলে রেটোরিক, ভালো অরেটর, ভালো ইংলিশ স্পিকার হতে হবে। ঠিক আছে, অনেকে ইংলিশটাকে দেখে ভয় পায়, আমি তাদেরকে ভয় আর থাকতে দেব না, বা তাদের যাতে ভয় না থাকে সেটা দূর করার জন্য একদম বেসিক লেভেল থেকে আমি শুরু করছি, কী করে ভাষা শিখতে হয়, কীভাবে ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। বলেছে হোয়াট ইজ রেটোরিক। দ্য ভেরি ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ইজ রেটোরিক। রেটোরিক কী বা কাকে বলে, আগে জানতে হবে রেটোরিকটা কোথা থেকে এসেছে, রেটোরিক ওয়ার্ডটা কোথা থেকে উত্থিত হয়েছে বা ডেরিভড হয়েছে। তো রেটোরিক ডেরিভড ফ্রম ল্যাটিন ওয়ার্ড রেটোরিকা। দেখো রেটোরিকা লেখা আছে এখানে। তো রেটোরিকা কোথা থেকে এলো? ল্যাটিন ওয়ার্ড রেটোরিকা থেকে এসেছে। রেটোরিকা এসেছে, রেটোরিক এই শব্দটি এসছে রেটোরিকা থেকে, অথবা রেটোরাইস। ঠিক আছে, রেটোরাইজ বা রেটোরিকা এখান থেকে এসছে, রেটোরিক ওয়ার্ডটা ল্যাটিন শব্দ রেটোরিকা অথবা রেটোরাইজ, হুইচ এগেন হ্যাজ কাম ফ্রম, যে ওয়ার্ডটাই পুনরায় কোথা থেকে আসছে? ফ্রম গ্রিক দেশ থেকে এসছে। রেটোরাইকও বলতে পারো, বা রেটোরিক, RHETORIK, রেটোরাইক, মিনিং টেকনিক্যাল আর্ট অফ এ রেটর, অর্থাৎ কোনো একটা টেকনিক্যাল আর্ট অফ এ রেটর মানে হচ্ছে ভালো স্পিকার যারা হয় তাদেরকে বলা হয় রেটর, অ্যাকচুয়ালি অরেটর বলা হয় ওদেরকে। তো এটা আসছে কোথা থেকে? গ্রিক ওয়ার্ড থেকে, রেটোরাইক থেকে, মিনিং টেকনিক্যাল আর্ট অফ এ রেটর। ইজ মানে দ্যাট ইজ, এটা হচ্ছে দ্যাট ইজ, অথবা আমি সংক্ষেপে লিখতে পারি IE। ঠিক আছে, IE মানে এটা মানে হচ্ছে দ্যাট ইজ অ্যান অরেটর অর পাবলিক স্পিকার। তো অরেটর কাদের বলা হয়? যারা ভালো বক্তা হয়, যারা গুছিয়ে কাছে সুসজ্জিতভাবে ইফেক্টিভলি কোনো কিছু ভাষা প্রকাশ করতে পারে, তাদেরকে বলা হয় অরেটর অথবা পাবলিক স্পিকার। যারা পাবলিকের সামনে বা অডিয়েন্সের সামনে ভালো স্পিকিং করতে পারেন তাদেরকে বলা হয় অরেটর অর পাবলিক স্পিকার। ঠিক আছে, তারপরে চলো দেখি কি আছে। রেটোরিক মানে ভেঙে ভেঙে বলছি তোমাদের যাতে করে সুবিধা হয়। রেটোরিক দেয়ারফর অরিজিনালি মিনস, রেটোরিকের যে অর্থ, প্রকৃত যে অরিজিনালি মিনস, প্রকৃতপক্ষের অর্থটা হলো দি আর্ট অফ ইউজিং ল্যাঙ্গুয়েজ শো অ্যাজ টু মানে যাতে করে, এটা একটা ফ্রেজ হয়েছে। শো অ্যাজ টু মানে হচ্ছে যাতে করে, শো দ্যাট অর শো অ্যাজ টু পারসুয়েড অর ইনফ্লুয়েন্স দি অডিয়েন্স, সমস্ত অডিয়েন্সকে বা শ্রোতাদের বা দর্শকদের, যারা সামনে থাকি বা দর্শকদের যাতে করে প্রভাবিত করা যায়, তার জন্য যে ভালো করে ল্যাঙ্গুয়েজটাকে বলতে পারে, সেই বলার যে একটা আর্ট বা শিল্প রীতি, সেটাই হচ্ছে রেটোরিক। ক্লিয়ার? গ্র্যাজুয়ালি এটাই কি হচ্ছে রেটোরিক, তাই কী হচ্ছে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে। ইট কামস, অনেক সময় আসে তোমাদের WBCS-এ যে গ্র্যাজুয়ালি হোয়াট টাইপ অফ ওয়ার্ড অর পার্ট অফ স্পিচ ইজ দিস, কী ধরনের পার্ট অফ স্পিচ যদি বলে তাহলে গ্র্যাজুয়ালি হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, স্লোলি। ইট কামস, ইট মানে কোনটা? এই যে রেটোরিক এই ওয়ার্ডটা, ইট কামস টু মিন দি আর্ট অর সায়েন্স
অফ ইউজিং ওয়ার্ডস ইফেক্টিভলি মানে কার্যকারীভাবে বা সক্রিয়ভাবে ইন বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং, যাতে করে স্পিকিং করতে ভালো পারে বা রাইটিং। যারা ভালো বক্তা হয় তারা তো লিখতে পারবে নিশ্চয়। আমি যদি ভালো বক্তা হই, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আমি যেহেতু বলতে পারছি তাহলে নিশ্চয়ই লিখতে পারবো এটা, তাই তো। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট, শি ইজ আ স্টুডেন্ট। যখন আমি বলছি তখন তো আমি বলতে পারছি, সুতরাং আমি লিখতেও পারবো। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখুন, নাও ইট মিনস দি আর্ট অফ ক্লিয়ার, the art of clear and effective use of language written or spoken, অর্থাৎ লিখিত হতে পারে ভাষাটি, রাইটের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, অ্যান্ড স্পোকেন হচ্ছে স্পিকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। স্পোকেন লিখিত অথবা কথিত, যেটা আমরা কথায় বলি মাউথ বা ওরালি যেটা বলছি সেটা হতে পারে। সেই ল্যাঙ্গুয়েজটা এফেক্টিভ কার্যকারী বা সক্রিয় এবং ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার এবং সক্রিয় যে ভাষা বলার যে একটা আর্ট বা রীতি বা শিল্প, সেটা হচ্ছে আমার রেটরিক। সেটা লিখিত হতে পারে অথবা কথিত হতে পারে। অ্যাজ এ ভেহিকল ফর দ্য কমিউনিকেশন অফ আইডিয়াস, আমি আমার যে আইডিয়াসটা, আমার যে ধারণাটি, আমি যা বলতে চাই, আমি জাস্ট সামনে একজন আছে হয়তো, আমি বলতে চাই, হয়তো তাকে বললাম, সে একজন স্ট্রেঞ্জার বা অপরিচিত ব্যক্তি, আমি তাকে জানতে চাইলাম বা জিজ্ঞেস করলাম যে হু আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, হোয়ার আর ইউ কামিং ফ্রম, আপনি কোথায় থেকে আসছেন, আপনার নাম কি, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করলাম। হয়তো এদের জানার যে আগ্রহ, সে হয়তো বলল আই এম মিস্টার ডেভিড, আই এম ফ্রম ইংল্যান্ড, ইত্যাদি ইত্যাদি বলছে। তাহলে এই যে কমিউনিকেশনের যে ধারণা, একটা গুড স্পিকার যারা হয় তারা ভালো বলতে পারে। তো এই যে ভালো বক্তা হতে গেলে আমাকে ভালো ওরেটর হতে হবে, অর্থাৎ ফিগারটা চিনতে হবে আগে, কী ধরনের ফিগার বলছি। ঠিক আছে, বা রেটরিক, এ হচ্ছে আমাদের রেটরিক। এইবার চলো যেটা ভালো আরও সুন্দর এবং আনন্দদায়ক জিনিস, সেটা আমাকে জানতে হবে। কি আছে এখানে বলেছে দেখো, বলেছে হোয়ার ডিড দ্য ওয়ার্ড ফিগার ডেরিভ ফ্রম। এই যে ফিগার, আমরা ফিগার অফ স্পিচ বলি, আজকাল দেখছি সবাই ইংলিশে কথা বলতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে কেউ ভালো করে শিখতে পারছে না। আমরা অনেক সময় বলছি যে কমিশনার বলি, যারা অ্যাকচুয়ালি কমিশনার, যারা আমেরিকান ওয়ার্ড বলে থাকে বা ইউজ করে তারা কমিশনার, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু ব্রিটিশ ইংলিশ বলে থাকি বা ইংল্যান্ডের যে ইংলিশটা বলে থাকি, সেটা হচ্ছে কমিশনার, লাস্টের যে র সেটা আসবে না। পপুলার, তাহলে পপুলার তো বলি না আমরা, পপুলার বলি, অ্যাকচুয়ালি পপুলার এরকম বলতে হয়, তাহলে সেটা আমরা বলি না। লাস্টে ব্রিটিশরা কিন্তু র এর উচ্চারণ করে না, আর আমেরিকানরা করে। কিন্তু যদি পরপর দুটো ওয়ার্ডই র আসে লাস্টে, যেমন ফাদার অ্যান্ড মাদার আসে, তাহলে প্রথমের যেটা ফাদার বলছি বা আগে যে ওয়ার্ডটা বলবো তার ক্ষেত্রে র আসবে না, সেই ক্ষেত্রে র আসবে, কিন্তু পরেরটার ক্ষেত্রে র আসবে না। যেমন আমি বললাম ফাদার অ্যান্ড মাদার, আমি যদি আগে মাদার ইউজ করি তাহলে হবে মাদার, র আসবে লাস্টে, অ্যান্ড ফাদার, তাহলে লাস্টে র আসবে না। অর্থাৎ দুটো পরপর এরকম যদি ওয়ার্ড থাকে, যে ক্ষেত্রে দুটোরই র আসছে লাস্টে, সেক্ষেত্রে প্রথম যে ওয়ার্ডটা ইউজ করব সেটার ক্ষেত্রে র আসবে ব্রিটিশ ইংলিশে, আর লাস্টের ক্ষেত্রে র এর উচ্চারণ আসবে না। ঠিক আছে, ফাদার অ্যান্ড ফাদার এরকম বলতে হয়। ঠিক আছে, তো দেখো কি বলেছে, ফিগারটা কীভাবে এলো, ফিগার ওয়ার্ডটা বলেছে দ্য ওয়ার্ড ফিগার কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ফিগারা। ল্যাটিন ওয়ার্ড যেটা আছে ফিগারা, এই ফিগারা শব্দের থেকে এসেছে ফিগার ওয়ার্ডটা। হুইচ মিনস, যে ফিগারা শব্দের অর্থ হচ্ছে হুইচ মিনস, যার অর্থ ফর্ম মানে কোনো আকার,
ঠিক আছে, বা গঠন, অর শেপ তার আকৃতি, সাইজ ইত্যাদিকে বোঝায়। শেপ বা আকৃতি অ্যাকচুয়ালি অফ এ থিং, কোন একটা জিনিস তার আকৃতি কীরকম সেটাকে নির্দেশ করে এই ফিগারটা। ঠিক আছে, এবার যেটা আমাদের জানতে হবে যে বিভিন্ন যে ফিগার ইউজ করি আমরা, কখনো কখনো বলি যে নদী যেন কলকল করে যাচ্ছে, তা রিভার ফ্লোজ ইন এ মারমারিং সাউন্ড। তাহলে ফ্লোজ ইন এ মারমারিং সাউন্ড বলছি, তাহলে মারমার মানে গুনগুন করে করতে যাওয়া বা কলকল করতে করতে যাওয়া। এই যে মারমারিং সাউন্ডটা হচ্ছে, তাহলে সেই সাউন্ডটা আমাদের বলে দেয় যে আসলে এটা কিসের শব্দ। কলকল শব্দ করে যাচ্ছে, বা শো শো করে বৃষ্টি ঝমঝম করে চলে আসে যখন, বা শো শো করে বৃষ্টি আসছে, বৃষ্টির ওই শব্দটা শুনে আমরা বুঝে যাই। তাহলে সাউন্ড ইকোস দ্য সেন্স, অর্থাৎ শব্দটাই বলে দেয় ওটা আসলে কিসের শব্দ। ঠিক আছে, আমরা অনেক সময় বলে থাকি, যখন বলি হয়তো যে ওই লোকটি একদমই খুবই বুদ্ধিমান, বা এরকম বলে থাকি হয়তো যে ওই ফ্যাক্টরিতে 5টা মাথা কাজ করছে, ফ্যাক্টরিতে 5টা মাথা কাজ করছে, বা এর পিছনে 2জনের মাথা কাজ করছে, বা এই বুদ্ধিটা দেওয়ার পিছনে 1জনের মাথা কাজ করছে। আসলে কি মাথা কাজ করে? আমি যদি আমার গলাটাকে কেটে ফেলে দিই তাহলে আমার গলা কাজ করবে? আসলে তা নয়, গোটা মাথাটি অর্থাৎ গোটা মানুষটাকেই বোঝানো হচ্ছে, পার্ট ফর দ্য হোল, অংশ দিয়ে সার্বিকতাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই ফিগার অফ স্পিচ চলো আমরা শিখে নিই। এবার বলেছে, দেখো বলেছে ক্লাসিফিকেশন অফ ফিগার অফ স্পিচ, অর্থাৎ ফিগার অফ স্পিচের যে ক্লাসিফিকেশন যেটা রয়েছে, যে বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে ফিগার অফ স্পিচের, সেগুলো আমাকে জানতে হবে। ফিগার অফ স্পিচ মূলত অনেক প্রকার আছে, এখানে মেনলি 7 ভাগে ভাগ করা হচ্ছে যেটা। ঠিক আছে, তাহলে কি কি সেই 7 ভাগ এখানে আমি লিখিনি, জাস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো ফিগার্স বেসড অন, 1 নম্বর যেটা আছে, ফিগার্স বেসড অন সিমিলারিটি অর লাইকনেস অর রিজেম্বলান্স, অর্থাৎ সিমিলারিটি বা সদৃশ্য বা সাদৃশ্যতার ভিত্তিতে যে ফিগার অফ স্পিচগুলো হয় সেগুলো আমি এখানে তোমাদের লিখেওছি। তাহলে ফিগার্স বেসড অন সিমিলারিটি অর লাইকনেস অর রিজেম্বলান্স, এখানে যে ফিগারগুলি রয়েছে সিমিলারিটির উপর ভিত্তি করে সেগুলো কি কি? নাম্বার 1 হচ্ছে সিমিলি, নাম্বার 2 হচ্ছে মেটাফোর, নাম্বার 3 অ্যানালজি। তাহলে যদিও অ্যানালজি এখানে বেশিরভাগ দরকার হয় না, যারা ম্যাথ করো, যারা ম্যাথামেটিক্স টিউশন পড়ো, WBCS কোচিং নিচ্ছ, অথবা কম্পিটিটিভের জন্য ম্যাথ করো, আরিশ আগরওয়ালের বই, তারা দেখবে যে অ্যানালজি আছে। ঠিক আছে, তাহলে ওইখানে অ্যানালজি যেগুলো রয়েছে ওই টাইপেরই, কিন্তু এখানে অ্যানালজির অত দরকার হয় না। তারপরে এটা দরকার হয় অ্যালেগোরি, তো অ্যালেগোরিটা কি এটা জানতে হবে। তারপরে প্যারাবল, এটাও দরকার হয় না, কিন্তু সিমিলারিটির উপর বেস করে এগুলা তৈরি হয়েছে। আর একটা আছে ফেবল, এটাও কিন্তু অতটা প্রয়োজন হয় না, কিন্তু অনেক সময় যারা অথার রয়েছেন, রাইটার রয়েছেন, তারা এই ফেবলটা ইউজ করেন। যেমন অ্যানিম্যাল ফার্ম, জর্জ অরওয়েল লিখেছেন অ্যানিম্যাল ফার্মটা, তো সেইখানে তিনি ফেবলের ইউজ করেছেন, অর্থাৎ কোনো একটা বড় প্রাণীকে তুলে ধরছেন, আসলে সেই বড় প্রাণীটা হচ্ছে সেই হয়তো ইংল্যান্ডের বা ফ্রান্সের কোনো ব্যক্তি বা কোনো শাসক, কোনো দেশের একটা শাসক, যে কোন একটা ফার্মকে জুড়ে রয়েছে বা সেখানে তাবেদারি করছে বা সেইখানে রাজত্ব করছে। ঠিক আছে, তো এটা দরকার নেই আমার। তারপরে দেখো কি বলেছে, তাহলে এখানে যে সিমিলারিটির উপর বেস করে যেগুলো ফিগার হচ্ছে সেগুলো আমরা আলোচনা করব একটার পর একটা। প্রথমে যে ফিগারটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, তো 1 নম্বর যেটা, তার আগে বলে দিই যে 1 নম্বর যেটা বললাম যে ফিগার্স বেসড অন সিমিলারিটি অর লাইকনেস অর রিজেম্বলান্স। তারপরে রয়েছে ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশন। তো অ্যাসোসিয়েশন যেহেতু আমি এখানে লিখাইনি, শুধুমাত্র শুনে রাখো যে কী কী ফিগার রয়েছে। তাই ফিগার বেসড অন অ্যাসোসিয়েশন এর মধ্যে রয়েছে মেটোনিমি, তারপরে রয়েছে সিনেকডকি, তারপরে রয়েছে ট্রান্সফার্ড এপিথেট অর হাইপারবোল যেগুলোকে বলা হয়। এখন হাইপারবোল যখন আলোচনা করব,
হাই প্যালেট আর অ্যালিউশন, এগুলা কিসের উপর ভিত্তি করে? অ্যাসোসিয়েশন। তারপরে ফিগার্স বেসড অন কন্ট্রাস্ট অর ডিফারেন্স, কন্ট্রাস্ট বা ডিফারেন্সের উপর ভিত্তি করে যে সমস্ত ফিগার অফ স্পিচগুলো হয়েছে সেগুলো হচ্ছে অ্যান্টিথেসিস। তারপরে রয়েছে সিনেকডক, কি রয়েছে? অ্যান্টিথেসিস, তারপরে ক্লাইম্যাক্স, তারপরে অক্সিমরন, তারপরে রয়েছে এপিগ্রাম, তারপরে রয়েছে প্যারাডক্স, তারপরে রয়েছে অ্যান্টি ক্লাইম্যাক্স অর বেথস, তারপরে রয়েছে দ্য কনডেন্সড সেন্টেন্স, যদিও কনডেন্সড সেন্টেন্স প্রয়োজন হয় না, বেথস টেথস এগুলো দরকার হয় না, শুধুমাত্র জানতে হয় ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স, তারপরে রয়েছে অক্সিমরন, এটা দরকার হয়, এপিগ্রামটা দরকার হয়, অ্যান্টিথেসিস এটা প্রয়োজন হয়। ঠিক আছে। ফিগার্স বেসড অন ইমাজিনেশন, কল্পনার উপর ভিত্তি করে দেখো কী কী আছে। পার্সোনিফিকেশন, অ্যাপোস্ট্রফি, শুনে নাও, দেখতে হবে না কারণ এটা নিয়ে আলোচনা করছি না। তারপরে রয়েছে পার্সোনাল মেটাফোর, তারপরে রয়েছে প্যাথেটিক ফ্যালাসি, হাইপারবোল অর এক্সাজারেশন, ভিশন অর কি রয়েছে? প্রোজোপোপিয়া, এইগুলো রয়েছে। ঠিক আছে। তারপরে রয়েছে কি, যে ফিগার্স বেসড অন ইনডাইরেক্টনেস, ইনডাইরেক্টনেসের মধ্যে শুধু শুনে রাখো তোমরা, রয়েছে ইনউইন্ডো, রয়েছে আইরনি, রয়েছে সার্কাজম, দরকার হয় না সার্কাজমের, পেরিফ্রেসিস অর সার্কামলোকিউশন, তারপরে রয়েছে ইউফেমিজম, তারপরে রয়েছে মিওসিস অর আন্ডারস্টেটমেন্ট, এটা প্রয়োজন হয় না। তারপরে রয়েছে লিটোটিস, এটা দরকার হয়। তারপরে রয়েছে ফিগার্স বেসড অন সাউন্ড, শব্দের উপর ভিত্তি করে যে ফিগারগুলো হয় সেগুলো কী কী? অনোম্যাটোপিয়া, তারপরে রয়েছে পান, তারপরে রয়েছে অ্যালিটারেশন, তারপরে রয়েছে অ্যাসোন্যান্স অতটা প্রয়োজন হয় না। তারপরে রয়েছে ফিগার্স বেসড অন কনস্ট্রাক্ট, বলেছে কনস্ট্রাকশন এর উপর ভিত্তি করে যে সমস্ত ফিগারগুলি হয় কি কি হতে পারে? ইন্টেরোগেশন অর এরোটেসিস, তারপরে রয়েছে এক্সক্ল্যামেশন বা এক্সক্লেমেশন, তারপরে রয়েছে চিয়াসমাস, তারপরে হেন্ডিয়াডিস, তারপরে হচ্ছে যুগমা, তারপরে হচ্ছে অ্যাসিনডেটন, তারপরে পলিসিনডেটন, হাইপারবেটন এবং ইপানাফোরা অর অ্যানাফোরা, এইগুলা রয়েছে তোমাদের ফিগার বেসড অন ডিফারেন্ট সাউন্ড অর সিমিলারিটি। ঠিক আছে। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিগার্স বেসড অন সিমিলারিটি অর লাইকনেস অর রিসেমব্লান্স। নাম্বার 1, আজকে সব সম্ভব নয় একদিনে ক্লাসটা কমপ্লিট করা, কারণ এমনি ভিডিও অনেক বড় হয়ে গেছে। আজকে দেখো যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ফিগার্স বেসড অন সিমিলারিটির উপর ভিত্তি করে প্রথমে যেটা আলোচনা করা আছে সিমিলি। এখন সিমিলি কাকে বলে? ইট ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ টু ডিফারেন্ট থিংস অর পারসনস আর এক্সপ্লিসিটলি অর ক্লিয়ারলি, মানে স্পষ্টভাবে দুটো জিনিসকে যখন পৃথক দুটো জিনিস বা আলাদা দুটো জিনিসকে যখন বোঝানো হবে, তুলনা করা হবে দুটো আলাদা জিনিসের সঙ্গে ক্লিয়ারলি মানে স্পষ্টভাবে, তখন সেই ফিগারটাকে বলা হবে সিমিলি বা উপমা। ঠিক আছে। ফর এক্সাম্পলস, উদাহরণস্বরূপ দেখো এখানে কী দিয়েছে নাম্বার 1। আর একটা জিনিস মনে রাখতে হবে যে যখন ফিগার অফ এই সিমিলিটা করা হবে তখন সেখানে কম্পেয়ার করা হবে বা তুলনা করা হবে কি দিয়ে? লাইক অথবা অ্যাজ দিয়ে। এই যে লাইক বা অ্যাজ আমি লিখে রেখেছি, তাহলে লাইক বা অ্যাজ দিয়ে তুলনা করা হবে। যেমন দ্য চাইল্ডহুড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে। তাহলে চাইল্ডহুড মানে কি? বাল্যকাল, তাহলে শৈশবকাল। তাহলে বাল্যকালটাকে কার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে? মর্নিংয়ের সঙ্গে। তাহলে চাইল্ডহুড শোজ দ্য ম্যান, চাইল্ডহুডটা কী করে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেমন তার দ্য রিকালেকশন অফ চাইল্ডহুড, হ্যাঁ ওই রকম টাইপের একটা ছিল, কবিতা ছিল, কালেকশনস অফ চাইল্ডহুড এখানে ছিল। তো সেখানে তিনি বলেছেন একটা কথা, যেমন
চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান, চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান, এই কথাটা বলেছেন। অর্থাৎ কাজী নজরুল ইসলাম একটা ওই কথাটিকে বাংলায় অনুবাদ করে বলেছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। ঠিক আছে, তাহলে আজকের যে শিশু আগামী দিন সে কী হবে, বাবা হবে, তাই তো, বড় হবে, তারও নিশ্চয় ওই রকম একদিন বাচ্চা মানে তারও ছেলে মেয়ে থাকবে। তাহলে এই জন্য বলা হচ্ছে দ্য চাইল্ড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে। তাহলে অ্যাজ দিয়ে কম্পেয়ার করা হলো, কী দিয়ে, অ্যাজ দিয়ে কম্পেয়ার করা হচ্ছে। চাইল্ডহুড মানে বাল্যকাল, তাহলে বাল্যকালটাকে তুলনা করা হচ্ছে মর্নিং দিয়ে। একটা দিনের শুরু যেমন মর্নিং, তেমনি একটা জীবনের একটা প্রাণের শুরু হচ্ছে চাইল্ডহুড। ঠিক আছে, বা ইনফ্যান্সি দিয়ে শুরু হচ্ছে, যেখানে চাইল্ডহুডটাকে কম্পেয়ার করা হচ্ছে কী দিয়ে, অ্যাজ দিয়ে। তাহলে এটা দুটো ক্লিয়ারলি বুঝতে পারছি আমি, চাইল্ডহুডটাকে কম্পেয়ার করা হচ্ছে কী দিয়ে, মর্নিং দিয়ে। যেমন মর্নিংই বলে দেয় যে আজকের দিনটা কেমন হবে, তেমনি সেই শিশুটাই বলে দেয় যে সে মানে মানুষ হিসেবে কেমন হবে। ঠিক আছে, তারপরে আরও কয়েকটা এক্সাম্পল দেখো। এখানে যেমন করা আছে শি ইজ লাইক এ রেড রোজ, তাহলে শি মানে একটা মেয়েকে তুলনা করা হচ্ছে কার মতো, রেড রোজ মানে লাল গোলাপের সঙ্গে। কি দিয়ে তুলনা করা হচ্ছে, লাইক দিয়ে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, তারপরে বলেছে আই ওয়ান্ডার অ্যাজ এ লোনলি ক্লাউড, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সলিটারি রিপার বলে একটা কবিতা ছিল, ড্যাফোডিলস বলে একটা কবিতা ছিল, সেখানে তিনি লিখেছেন আই ওয়ান্ডার অ্যাজ এ লোনলি ক্লাউড। তো সেখানে তিনি প্রথম লাইনে লিখছেন আই মানে আমি, ওয়ান্ডার মানে ঘুরে বেড়াই, অ্যাজ মানে মতো, এ লোনলি ক্লাউড মানে একটা নিঃসঙ্গ মেঘের মতো। আমি যেন একটা নিঃসঙ্গ মেঘের মতো এদিক ওদিকে ঘুরে বেড়াই। মেঘ যেমন আকাশে এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়ায়, কারো খোঁজ করে, মনে হয় যেন কবি কল্পনায়, ঠিক কবিও যেন ওই রকমভাবে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে কবি কার সঙ্গে তুলনা করছেন, মেঘের সঙ্গে। ঠিক আছে, লোনলি একটা নিঃসঙ্গ একটা মেঘের সঙ্গে কম্পেয়ার করছেন কি দিয়ে, অ্যাজ দিয়ে। তাই এটা হচ্ছে সিমিলি। বোঝা গেল বন্ধুরা? যদি ভালো লাগে সঙ্গে থাকো, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে এবং সঙ্গে থাকো। জানার কোনো শেষ নেই, কারণ আর একটা জিনিস হচ্ছে যে হয়তো দেখা যাচ্ছে স্টুডেন্ট পড়াশোনা করছো, চাকরি পাওয়ার জন্য যে পড়তে হবে তা নয়। এই মানে এডুকেশান এমন একটা সিস্টেম যেটা বয়স্করাও শিখতে পারে, কারণ জানার কোনো শেষ নেই। ঠিক আছে, কারণ যত জানবে তত ডেভেলপ করবে, তার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার যে পরিসর সেটা আরও বৃদ্ধি পাবে। তাই এই ভিডিওটি সকলের জন্য, শুধুমাত্র আমার প্রিয় ভাই বোন বা বন্ধুদের জন্য নয়, সকলের জন্য। এটা ইংরেজি বলতে গেলে বা ভালো করে জানতে গেলে সমস্ত ভাষাকে তোমাকে আয়ত্ত করতে হবে, বা ইংরেজি ভাষাটাকে ভালো করে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, যে কীভাবে বলবো। তাহলে একই কথা বললে এখানে, যেমন এখানে বলছে চাইল্ডহুড শোজ দ্য ম্যান, ওই কথাটিকে বলছে অ্যাজ মর্নিং শোজ দ্য ডে, শোজ দ্য ডে। ঠিক আছে, তাহলে এটা ভালো করে জানতে হবে, শিখতে হবে। সঙ্গে থাকো বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে এবং শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। আর লাইক এবং কমেন্ট করতে ভুলে যেও না। ঠিক আছে, থ্যাংক ইউ।